দর্শক স্বাগত জানাচ্ছি আনন্টেক্স মতিশীল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে আয়কর আদায় চ্যালেঞ্জ, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য গ্রেড 1 সৈয়দ আমিনুল করিম। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বাজেটটা পাশ হলো, সেখানের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভ্যাট আইনটি কিন্তু রহিত করা হয়েছে 2 বছর ধরে, যে 2 বছর পরে থেকে শুরু হবে। আবার এদিকে আয়করের দিকে কিন্তু তাহলে চাপটা কিছুটা বেড়ে যাচ্ছে। এনবিআর আসলে কোন দিকে এগোবে, আপনার পর্যালোচনা কি বলে? এটা একটা বড় চ্যালেঞ্জ এনবিআর এর। আপনি এবার এই ভ্যাট আইনের যেটা বাস্তবায়নের যে শিডিউল ছিল সেটা থেকে পিছিয়ে আসাতে অবশ্যই আয়করের উপরে একটা ব্যাপক চাপ পড়বে। তবে সে চাপটা পড়লেও আপনার আজকে পত্রিকা অন্তরে দেখলাম যে ভ্যাট অনলাইন যে পদ্ধতিটা সেটা কিন্তু কার্যকর করা হচ্ছে, অর্থাৎ কম্পিউটারাইজ সিস্টেমের মধ্যে কিন্তু ভ্যাটকেও আসতে হচ্ছে। তো এইটা একটা আমি মনে করি একটা পজিটিভ দিক। আর আয়করের আপনি যদি এবারের বাজেটের কি কি পরিবর্তন এসেছে এটা যদি একটু পর্যালোচনা করেন, এখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর পরিবর্তন এসেছে। আসলে এই আপনার ভ্যাটের বিষয়ে যে তর্ক বিতর্ক চলেছে এত, কিংবা আপনার আবগারি শুল্ক আরোপের ফলে যে এত আলোচনা চলেছে, আয়করে যে কি হয়েছে এটা নিয়ে আলোচনাই হয়নি বলতে গেলে। আপনাকে আমি এই ব্যাপারে একটু তুলে ধরব। আপনি দেখবেন এবার আয়করে মানে ব্যবসা বান্ধব যে কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি 52-তে যেসব কালেকশন করা হয়, এখানে বেশ কিছু জায়গায় আপনার র ম্যাটেরিয়াল আমদানি করে, আবার ফাইনাল প্রোডাক্ট বিক্রি করে। এখানে একইভাবে আপনার অ্যাট সোর্সে দুবার টাকা নেওয়া হতো, এটা অ্যাডজাস্টমেন্ট করা খুব কঠিন ছিল। আবার এই টাকা রিফান্ড নেওয়াও খুব কঠিন ছিল। এই যে ক্ষেত্রটা, এখানে কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে। এখন এটা অ্যাডজাস্ট করে এটা আর দুবার এখানে কালেকশন হওয়ার সুযোগ নেই। তারপরে আপনি 82 ডাবল বি, এই যে আপনার ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, এখানেও কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে। এগুলা আমরা আসলে খেয়াল করি নাই। দেখবেন যে এখন অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন দেওয়ার যে বিধানটা উন্নত দেশে এগুলো অনেক আগেই করা আছে, যে আপনার একটা ভুল ধরা পড়লো আপনি অ্যামেন্ডেড রিটার্ন দিতে পারেন। তো এখন 82 ডবল বিতে যদি উপকর কমিশনার কোনো অসঙ্গতি কিংবা কোনো অ্যারিথমেটিক্যাল এরর বলেন, কিংবা কোনো একটা বড় ভুল হয়ে গেল, এটা উনি চিঠির মাধ্যমে জানালে করদাতা কিন্তু এখন অ্যামেন্ডেড রিটার্নটা জমা দেবেন, এবং সেটা 60 দিনের মধ্যে করতে হবে, কিংবা 1 বছরের মধ্যে এই প্রক্রিয়াগুলো করতে হবে, এই সব বলা আছে। অর্থাৎ এই যে পরিবর্তনগুলো, এগুলা কিন্তু কর বান্ধব, ব্যবসা বান্ধব সব মেজার নেওয়া হয়েছে। এতে আমি মনে করি কি, এই যে আপনার ইনকাম ট্যাক্সের এমন একটা ছিল যে আপনি হঠাৎ করে কোনো একটা এররের মধ্যে যদি পড়ে যান, কিংবা আপনার যদি টাকা আটকা পড়ে যায়, এগুলা আপনাকে কিন্তু একটা ব্যবসার মধ্যে একটা নানান রকমের লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে পড়ে যাওয়া, কিংবা করদাতাদের মধ্যে একটা হয়রানি, একটা অসন্তোষ, ক্ষোভ, এগুলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়তো। এগুলা থেকে মুক্ত হওয়ার কিন্তু একটা পথ বের হয়ে গেছে। আর এই যে আপনি চ্যালেঞ্জ বললেন, এইগুলো তো আমি বললাম আইনি বিষয়গুলো। আশার আলো কিন্তু অনেক রয়েছে আয়করে। এটা আমাদেরকে বের করতে হবে যে আশার আলো কোথায় আছে। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি যে কর অঞ্চল খুলনার আপনি যদি তাদের কাজের পর্যালোচনা করেন, এখানে যিনি কর কমিশনার রয়েছেন, ওনার গতিশীল নেতৃত্বে আপনার 1 লক্ষের বেশি আপনার নতুন করদাতা চিহ্নিত করা হয়েছে, এগুলা নিবন্ধন করা হয়েছে। এখানে কালেকশন আপনার যে টার্গেট দেওয়া হয়েছে সেটা অতিক্রম করে গিয়েছে, এবং এই যে আপনার লক্ষ্যমাত্রাও, এটাও কিন্তু লক্ষ্যমাত্রাও অনেক বেশি ছিল, এটা আবার রিভাইজড লক্ষ্যমাত্রাও এখানে দেওয়া হয়েছে। এগুলা কিন্তু সব অতিক্রম করে ফেলতে পেরেছেন উনি। তো এখানে উনি যে পদ্ধতিগুলো অবলম্বন করেছেন সেগুলা কিন্তু আমাদের একটু পর্যালোচনা করা দরকার। উনি করদাতাদের মধ্যে এই ধরনের একটা আশ্বস্ত করার চেষ্টা করেছেন, এই ধরনের একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন যে কোনো করদাতাকে হয়রানি করা হবে না, এবং উনি জনসংযোগ করেছেন ব্যাপক।
এবং এখানে মানুষের মধ্যে প্রচার প্রচারণা করেছেন অনেক। তো এই যে ওনার যে কাজের যে প্রক্রিয়া, এটা ঢাকার অনেক কর অঞ্চলেও এরকম, চট্টগ্রামেরও অনেক কর কমিশনার করেছেন, এরকম যোগ্য কর কমিশনার অনেক রয়েছেন। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আপনি যদি প্রথম থেকেই পরিকল্পনা করে আপনি যদি জনগণের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং আপনি যে হয়রানির সম্ভাবনা হবে না এরকম একটা আশ্বস্ত করতে পারেন, আপনি যদি স্টেপ বাই স্টেপ প্রথম থেকেই পরিকল্পনা মাফিক এগোতে পারেন, আমার তো দৃঢ় বিশ্বাস যে আয়করের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এটা অবশ্যই আদায় করা সম্ভব। এখানে কি সরকার যে বাজেটটুকু পেশ করেছে এবং এনবিআর, এই দুটার মাঝখানে কোনো ফাঁক রয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ তাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা, যে আমার একটা ডিপার্টমেন্ট বা একটা বিভাগের উপর অতিরিক্ত চাপ আসছে, অন্য একটা বিভাগে আইন পাশ হয়নি, সেটার দিকে এখন নজরটা কমে যাবে? হ্যাঁ, এখন আমি যতটুকু জানি যে এই যে ভ্যাটের যে বাস্তবায়নের যে আমাদের যে 2 বছরের জন্য পিছিয়ে গেলাম, এটার জন্য যে কৌশলটা করবে এনবিআর, এই কৌশলটা এখন কিন্তু প্রণয়ন পর্যায়ে রয়েছে এবং এটা এখনো কি কি পদ্ধতি অবলম্বন করবে সেটা এখনো কিন্তু আমি যতটুকু জানি এটা এখন নিয়মিত বৈঠক চলছে কি পদ্ধতিতে তারা আগাবে, এবং সেটা মানে আমার মনে হয় এবার কর বিভাগ এবং ভ্যাট এরা ফাঁকিটাকে বেশি আপনাকে এই দিকে নজর দেবে যাতে কর ফাঁকি খুব কমে যায়। ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়ে কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। আমিনুল করিম, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা কি হচ্ছে এনবিআর সেটাই জানতে যাবো। সেই সাথে জানতে যাবো একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, ভ্যাট আইন প্রচলনের বা সময়টাতে কিন্তু ভারত কিন্তু তাদের জিএসটি সুবিধাটা কিন্তু শুরু করে দিয়েছে সব জায়গাতে, প্রত্যেকটা রাজ্যগুলোতে, এবং তারা কিন্তু এই বিষয়ে কারো কথাই শুনেনি। সেক্ষেত্রে আমাদের সেই মানে নতমুখী চিন্তাধারা কেন? ভারত যে কাজটি করেছে তারা অনেক সময় নিয়ে করেছে, গবেষণা করে করেছে, তারা চিন্তা ভাবনা করে করেছে, এবং তারা যে পদ্ধতিটা করেছে এটা মাল্টিপল রেট এটাকে বলা হয়। আমরা যেটা করতে চাচ্ছিলাম সিঙ্গেল রেট, ভারত 4টি রেট করেছে। এটা 5%, 12%, 18, 28 এরকম 4টি রেটে করা হয়েছে। ওরা কতকগুলো আইটেমকে যেগুলো ডিসকারেজ করে, যেমন ধরেন মাদক, তামাক, এই জাতীয় জিনিস তারা সর্বোচ্চ রেটে এই ভ্যাট ইম্পোজ করেছে। আবার 5%-এ ফেলেছে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, আর মধ্যম অঞ্চলে যেগুলো করা দরকার সেভাবে করেছে। তা ওদের রেটটা এমনভাবে প্রচলন করেছে, এখানে আপনি এটাও জানা দরকার যে এখানে কিন্তু এই ভিএটিটা আগে কিন্তু স্টেট লেভেল থেকে আদায় করা হতো ভারতে। কেন্দ্রীয় সরকার কিন্তু এখান থেকে রাজ্য সরকার থেকে করত। এখন এরা সমন্বিতভাবে করেছে। কেন্দ্রের 6 প্রকারের ট্যাক্স এবং আপনার স্টেটের 7 কি 8 রকমের ট্যাক্স এরা কিন্তু একীভূত করে ফেলেছে। এগুলো এলিমিনেটেড হয়ে গেছে, এগুলো বাদ দিয়ে এই সবগুলো মিলে এই ভিএটি তারা এই রেটে নিবে। এখন এই যে যারা নিত, কেন্দ্র যেটা পেত, স্টেট যেটা পেত, আবার সেভাবে বন্টন হয়ে যাবে। তার মানে ওরা কিন্তু নতুন করে কিছু করেনি, এই অনেকগুলো কর বাদ দিয়ে এই নতুন এগুলো করেছে। সেজন্য আমি মনে করি কি ভারতের এই পদ্ধতিটা চমৎকার, এবং ওরা বুঝে শুনে ভারতে এটা বাস্তবায়ন করেছে, এবং এটা এখন বাস্তবায়ন এবং দেখবেন এটা অত্যন্ত সুন্দরভাবেই কাজ করবে। হয়তো কিছু সমস্যা হতে পারে, তো এখান থেকে আমাদের কিন্তু এই করার আগে একটু গবেষণার করা দরকার ছিল যে আমাদের এইটা যদি আমরা বাস্তবায়ন করি কি সমস্যা হবে। তা এই এনবিআর তো আপনি জানেনই, এটা গবেষণা সেল এখনো তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না, এটা আরো জোরদার করা খুব প্রয়োজন। এগুলা আগে থেকে পর্যালোচনা করে দেখা দরকার। তো তবুও এটা আমরা 2 বছর পিছালেও এখন যে কথাটা বললাম যে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু চলছে এবং কম্পিউটারাইজ সিস্টেমে কিন্তু কাজ হবে। এটাই কিন্তু আশার একটা দিক, যে আপনি যদি সব কিছু ডিজিটালি করতে পারেন তাহলে এই ভিএটি আমরা যে রেটেই কিংবা যে আইনের আওতায় আদায় করি না কেন,
এখানে কিন্তু ভিএটির সম্ভাবনা অনেক বেশি। আমাদের বিভিন্ন যে অঞ্চলে যে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে আমাদের এনবিআর এর যে সংযোগ, এই সংযোগের মধ্যে কিন্তু সমস্যা রয়েছে বলে আমার মনে হয়। এই সংযোগটা এনবিআর থেকে আরো পর্যালোচনা করে দেখা দরকার। এইখানে যদি এনবিআর এর ঊর্ধ্বতর কর্মকর্তারা আরো একটু যত্নবান হন, তাহলে এই সংযোগটা যদি আপনি স্মুথ করতে পারেন, এখানে যদি আপনি ব্যবসা বান্ধব করতে পারেন, আপনি ওই ধরনের ইন্ডাস্ট্রির সাথে একটা সম্পর্ক দৃঢ় করতে পারেন, এখানে ডিজিটালি আমি যদি আগাই, এখান থেকেও কিন্তু রেভিনিউ অনেক বেড়ে যাবে। তো এই সুযোগটা কিন্তু রয়েছে। তা সেই জন্য এনবিআরকে ভবিষ্যতের দিকে তাকাতে হলে আমি যেটা মনে করি, প্রথমত হচ্ছে আপনার কম্পিউটারাইজেশন, ডিজিটালাইজেশন করতে হবে। দ্বিতীয়ত আপনার এখানে করদাতাদের সাথে সুসম্পর্ক এবং আরও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, এবং কর ফাঁকি যেসব ক্ষেত্রে হচ্ছে সেগুলোর দিকে নজর দিতে হবে, এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল যেটা রয়েছে এর মাধ্যমে মানে 10-12টা কিন্তু প্রসিকিউশন মামলা করতে হবে, যেগুলোতে দেখবে আপনি অন্যান্য কর দাতা দেখবেন যে আমি যদি এই আইন ভঙ্গ করি কিংবা কর ফাঁকি দেই, আমার এই ধরনের পরিণতি হতে পারে। তো এই যে প্রসিকিউশন মামলা, এটা কিন্তু আপনি দেখবেন খুব সীমিত আকারে হয়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রসিকিউশন কেস একটি উদাহরণ হিসাবে রাখা দরকার, যাতে কর ফাঁকি কমে আসে। সেক্ষেত্রে কি বড় করদাতা যারা, তাদের দিকে নজর দেওয়া উচিত বলে মনে করছেন, নাকি যারা আমরা সেই সংখ্যার দিকে যেতে পারি যে 8 লাখের বদলে 32,000, সেদিকে যাওয়া উচিত? না, অবশ্যই আমাদের বড় করদাতাদের ফাঁকির দিকেই আমাদের নজর দরকার। আর ছোটদের, আমি বলি ছোটদেরকে, মানে এনবিআর যে কমপ্লায়েন্স মডেল বলে একটা কথা আছে, যে আপনি ছোট ছোট করদাতার সাথে কিন্তু আপনি সাহায্য করবেন, তাকে কিন্তু এই উদাহরণ এনে হাজির করবেন, তাকে উৎসাহিত করবেন, কিন্তু আমার বড় ফাঁকিবাজ করদাতা যেটা, সেইখানে কিন্তু হাত দিতে হবে, এবং এইগুলোকে উদাহরণ হিসাবে সমাজে দেখাতে হবে যে আপনি যদি কর ফাঁকি দেন এই পরিণতি হতে পারে। আর সার্বিক অর্থে কর বিভাগের যারা এই কর আহরণের সাথে কিংবা কর প্রশাসনের সাথে জড়িত, এদের নেতৃত্ব গুণ এইটা থাকতে হবে, নেতৃত্ব দিতে হবে যথাযথভাবে। আর আরেকটি জিনিসও আপনাদের নজর দিতে হবে, সেটা হচ্ছে আপনার যে আমাদের কর্মচারী পর্যায়ে যারা রয়েছে, এখানে প্রশিক্ষণের মারাত্মক অভাব। সে অভাবটুকু আসলে কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে কথা বলবো, তার আগে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরও একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে আয়কর আদায় চ্যালেঞ্জ। এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন এনবিআর এর সাবেক সদস্য গ্রেড 1 সৈয়দ আমিনুল করিম। কিভাবে কি হতে পারে বিষয়গুলো চলে আসছিল, এখন অনুষ্ঠানে যেহেতু শেষের দিকে এসেছি, জানতে চাইবো এনবিআর এর প্রশিক্ষণ এবং এনবিআর এর সক্ষমতা বাড়ানোর পদ্ধতি, এবং সেই সাথে ভবিষ্যতে বাংলাদেশের যে টার্গেটগুলো সরকার থেকে দেয়া হচ্ছে সেগুলো পূরণে সরকারি, বেসরকারি এবং সেই সাথে জনসাধারণের একসাথে সমন্বিত পদক্ষেপ আসলে কিভাবে নেওয়া যায়? আপনার প্রশিক্ষণের কথা যেটা বলছেন, এটা এনবিআর এর কিন্তু একটা বড় দুর্বল জায়গা। এটা আপনি কর প্রশিক্ষণ একাডেমির যদি অবস্থা দেখেন, এটা একটা এনবিআর এর নিজস্ব কোনো প্রশিক্ষণ একাডেমিও নাই। এই আয়করের, হ্যাঁ, কাস্টমসের রয়েছে কিন্তু আয়করের নেই। এটা ভাড়া বাসায় করা হয়। এখানে সব কিছুই আপনার স্বল্প মেয়াদের চিন্তা ভাবনা থেকে করা হয়। এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, এইগুলো আমার মনে হয় আরো নেওয়া দরকার এবং চিন্তা ভাবনা করা দরকার। এবং আপনি কর বিভাগের যে কোনো জায়গায় দেখবেন, এই যে করদাতাদের যে হয়রানি বলেন, অস্বস্তি বলেন এবং বিরক্তি বলেন, এগুলো কিন্তু সে যখন কর বিভাগের একটা অফিসে যায়, সেখানে কিন্তু তার ইন্টারফেস কিন্তু একটা কর্মচারী, তার সাথেই কিন্তু সে প্রথম সাক্ষাৎ করে। সেখান থেকেই কিন্তু আপনার তার হয়রানিটা শুরু হয়। সে বিসমিল্লাহ আপনাকে বলবে এইটা করেন, ওইটা করেন, এইটা করেন। এখানে যে আপনার যে কর বান্ধব যে পরিবেশটা কিংবা যে সুন্দরভাবে এই জিনিসটা হ্যান্ডেল করা, এখান থেকেই কিন্তু হয় না। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যায়ে তারা কিন্তু যথেষ্ট মোটিভেটেড, কিন্তু আপনি এইখান থেকেই এই সমস্যাটা, এই জন্য এদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। আপনার
অনেক দিন আগে এদেরকে কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়েছিল, সে দীর্ঘদিন আগে আমি যখন কাজ করতাম প্রায় 1000 কর্মচারীকে আপনার কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তারপরে এই ব্যাপকভাবে এদের যে বিভিন্ন কাজ শেখা, এটা যে সিস্টেমেটিক্যালি শেখানো হয় এটা কিন্তু আমি দেখি না। কাস্টমসের বোধহয় প্রশিক্ষণ একেবারে খারাপ না, আমার কাস্টমসের তো নিজস্ব একাডেমি রয়েছে। তা এই যে প্রশিক্ষণ এবং ইন্টারফেস এবং এই যে নিম্ন পর্যায়ে যে এটা একটা হ্যান্ডেল করা দরকার। আর আপনি যে সমন্বিতভাবে বলছেন যে এই রেভিনিউ আদায়ের ব্যাপারটা, অবশ্যই এটা সমন্বিতভাবেই এটা এগোতে হবে এবং এই সমন্বিতভাবে আগানোর ব্যাপারে যেটা আসে, যেমন ধরেন যে আমরা এতদিন একটা আলাপ করছিলাম যে কর হার কত হবে, এটা আপনি এখানেই কিন্তু দুই পক্ষের একটা সমন্বয়, একটা এগ্রিমেন্টের ব্যাপার রয়েছে যে জনগণ কোন রেটে কর দিতে আগ্রহী। আপনার আমরা সেজন্য যে কোনো ট্যাক্স সিস্টেম ডিজাইন করতে অনেকগুলোর মধ্যে দুটো জিনিস কিন্তু খুব গুরুত্ব দেই। এনি ট্যাক্স সিস্টেম হুইচ ইউ ডিজাইন মাস্ট বি পলিটিক্যালি অ্যাকসেপ্টেবল, রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ফিজিবল হইতে হবে। আপনি প্রশাসনিকভাবে কার্যকর করার সক্ষমতা থাকতে হবে। এইগুলো না থাকলে পারবেন না। তো এইগুলো করতে হলে আপনি জনগণের সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে। আপনি এখন এই যে আমরা আয়করটা দেখেন, আয়করে আপনি আমরা কিন্তু লোয়েস্ট যে স্ল্যাবটা 2.5 লক্ষ, এটা কিন্তু অপরিবর্তিতই রয়েছে। এখানে কিন্তু দেখেন জনগণ কিন্তু মেনেও নিয়েছে এটা এখানে কিন্তু আমি কোনো অস্বস্তি তেমন দেখছি না, অর্থাৎ এটা একটা গ্রহণযোগ্য পর্যায়ে এসেছে। এখন আমি যদি এই কর্পোরেট ট্যাক্স রেটের যে তর্ক বিতর্ক রয়েছে, এটাও আপনার ব্যবসায়ীদের সাথে বুঝে দেখে শুনে আন্তর্জাতিকভাবে আমাদের কতটুক এটা আরো অ্যাডজাস্ট করা দরকার এবং বিদেশি বিনিয়োগ আপনি উৎসাহিত করার জন্য এটা আরো কি করা দরকার, এটা আমাদের সমন্বিতভাবে দেখতে হবে। এগুলা আপনি সেজন্য সবকিছু যদি সমন্বিতভাবে বুঝে পড়ে উভয়ের সম্মতিতে করেন, আপনি দেখবেন এগুলো গৃহীত হয় এবং এগুলো বাস্তবায়ন সহজ হয়। এই জন্য আমাদের ভবিষ্যতের যে কোনো পরিকল্পনা করতে হলে সবসময় এটা গ্রহণযোগ্য একটা পর্যায়ে নিয়ে আলাপ আলোচনা করে করা ভালো। এবং এই ভিএটির যেটা দেখছেন, এই যে আমাদের যে 2 বছরের জন্য পিছানো, এটা আমার মনে হয় যে আমরা এখনো প্রস্তুত ছিলাম না। আবার আমরা এটা গবেষণাও করি নাই। আবার ধরেন আপনার জনগণের কাছে যে গ্রহণযোগ্য হারটা কত হবে, এটা আমার মনে হয় আমাদের আরো একটু ভেবে দেখা দরকার যে জনগণ কোন হারটাকে আপনাকে সঠিকভাবে গ্রহণ করবে। গ্রহণযোগ্য হার এবং গ্রহণযোগ্য অবস্থান থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। সৈয়দ আমিনুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, অ্যানন টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।